গল্প পিচ্চি বর, লেখক সিয়াম হোসেন। নিষ্পাপ শয়তান। ওই ওঠার কত ঘুমাবি আপু? কি হয়েছে, এত সকালে ডাকছিস কেন? সবে মাত্র সকাল হলো। আমি চোখটা না খুলেই। কি বললি? সকাল, ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 8টা বাজে আপু। তো আমি কি করব? আমি আমি কি করব মানে, তুই জানিস না আমার আজকে প্রথম পরীক্ষা আপু। তো কি হয়েছে? আমি কি হয়েছে মানে, তুই আজকে আমাকে এগিয়ে দিয়ে আসবি আর আমার সিট নাম্বারটা খুঁজে বের করে দিবি আপু। আমি কেন যাব? তুই পারিস না। আমি তুই কি উঠবি নাকি পানি দিয়ে উঠাবো আপু? এই না না, উঠছি। আমি এই তো এবার পথে এসেছো আপু। ধুর, আমার সকালের ঘুমটাই নষ্ট হয়ে গেল। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আপুটা তার সবটুকু ছাই বানিয়ে দিল। এমন আপু যদি কারো থাকে তাহলে কি আর শত্রু দরকার হয়? আমার ভাবনার মাঝে আবার আপু চলে আসলো। কিরে, তুই এখনো উঠিস নাই আপু? ঘুমম, উঠছি তো। আমি কই, আমি তো দেখছি তুই এখনো বিছানা থেকে নামিস নাই। যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। আপুর রাগী কণ্ঠে। যাচ্ছি তো, এতে রাগার কি আছে? আমি তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। এই যা, আপুর সাথে ঝগড়া করতে গিয়ে তো আপনাদেরকে আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমার নাম সিয়াম, আমি এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্র। আর যার সাথে এতক্ষণ কথা বলছিলাম ও আমার আপু। এবার ইন্টারে ফাইনাল পরীক্ষা দিবে আর আজ তার প্রথম পরীক্ষা, তাই আমাকে তার সাথে যেতে হবে। যার কারণে আজকে সকালে ভালোমতো ঘুমও দিতে পারলাম না। যাই হোক, এবার বর্তমানে আসা যাক। আমি ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে দেখি আপু দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখের দিকে তাকিয়ে দেখলাম রাগে তার মুখ লাল হয়ে টমেটোর মতো হয়ে গেছে। অবশ্য রাগ হলে আমার আপুকে অনেক সুন্দর লাগে। এতক্ষণ লাগে ফ্রেশ হতে আপু? কই, আমি তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসলাম। আমি কি বললি আপু? ঠিকই তো বলছি। আমি তাই নাকি? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে আপু। আপুর কথা মতো ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:45 বাজে। এ কি, এত তাড়াতাড়ি 8:45 বাজলো কি করে? আমি দেরি করেছি নাকি ঘড়ি আজকে ফাস্ট হয়ে গেছে? মনে হয় আজকে ঘড়িটাও আমার বিপক্ষে। আচ্ছা, সরি। তুই যা, তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা কর, আমি রেডি হয়ে আসি। আমি 5 মিনিট সময় দিলাম। যদি 5 মিনিটের মধ্যে না আসিস তাহলে তোর কপালে দুঃখ আছে। আচ্ছা। আমি তারপর রেডি হয়ে নিচে আসলাম নাস্তা করতে। এসে দেখি আপু নাস্তা নিয়ে বসে আছে। আমি এসে বললাম, কই আপু, নাস্তা দাও। আমি তোর এখন আর নাস্তা করতে হবে না, তুই চল আমার সাথে। আপু কেন? আমি আবার কি করলাম? আমি কি করিস নি সেটা বল। তোকে আমি সময় দিলাম 5 মিনিট, সেখানে কিনা তুই 10 মিনিট লাগিয়ে দিলি। এই রে, আমি রেডি হতে গিয়ে 10 মিনিট কেমন করে চলে গেল। নাকি আপু ভুলভাল বলছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যিই তো 10 মিনিট লেগে গেছে। আচ্ছা আপু, একটা কথা বলবো। আমি কি কথা? তাড়াতাড়ি বল, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আপু আপু আমার মনে হয় কি আমাদের ঘড়ির ব্যাটারিটা একটু পাওয়ার বেশি, সেই জন্য ঘড়ির টাইম তাড়াতাড়ি চলে যায়। তাই ভাবছি একটা কম পাওয়ারের ব্যাটারি লাগাবো। আমি ঘড়ির ব্যাটারির পাওয়ার ঠিকই আছে, তোর পাওয়ারটাই কমে গেছে। আমার মনে হয় ঘড়ির না, তোর একটা নতুন ব্যাটারি লাগানো লাগবে আপি। আমি কি রোবট যে আমার ব্যাটারি লাগাতে হবে? আমি ওই একটু চুপ কর ভাই আর তাড়াতাড়ি খা, আমার দেরি হয়ে যাচ্ছে। আপু তারপর আমি নাস্তা করে বললাম, আপু চল, আমার শেষ। আমি তাড়াতাড়ি চল আপু। আচ্ছা, তোর পরীক্ষার জন্য সবকিছু নিয়েছিস? আমি নিয়েছি।
এখন কথা না বাড়িয়ে চলতো। আপু। আমি আর আপু বাসা থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে রিক্সার জন্য দাঁড়ালাম, কিন্তু একটা রিক্সাও পেলাম না। আপুকে বললাম, আপু চল হাঁটতে থাকি, সামনে হয়তো কোনো রিক্সা থাকতে পারে। আমি, ঠিক আছে চল। আপু। তারপর আমি আর আপু মিলে হাঁটতে শুরু করলাম। হেঁটে কিছু দূর যাবার পর দেখি মিম আপু দাঁড়িয়ে আছে। মিম আপুর পরিচিতা দেই, মিম আপু হলো আমার আপুর বেস্ট। মিম আপু দেখতে অনেক সুন্দর, মনে হয় কোনো এক অজানা রাজ্যের রাজকুমারী। মিম আপুর উপর অনেক ছেলে ক্রাশ খাইয়া আছে, কিন্তু মিম আপু কাউকে পাত্তা দেই না। আমার থেকে বড় হওয়ায় আমি কিছু করতে পারি না। তারপর মিম আপুর সামনে গিয়ে দাঁড়াতেই মিম আপু বলল, কিরে তিশা, কেমন আছিস? মিম আপু, তিশা আমার আপুর নাম। ভালো। তা পরীক্ষার প্রস্তুতি কেমন তোর? আপু, ভালো। এই বলদটা তোর সাথে কি করে? মিম আপু, এই আপু আমি কিন্তু বলদ না, আমি অনেক চালাক। আমি, আরে ওকে আমার সাথে নিয়ে এসেছি আমার সিট নাম্বারটা খুঁজে বের করে দেবার জন্য। আপু, কি এই গাধাটা তোকে সিট খুঁজে দিবে? হা হা হা। মিম আপু, আমাকে তোমার কোন দিক দিয়ে গাধা মনে হয়? আমি, আচ্ছা তোকে মানুষই বা কোন দিক দিয়ে মনে হয়? মিম আপু, আপু এই ডিম, সরি মিম আপু, আমাকে অপমান করছে, তুমি কিছু বলছো না কেন? আমি, ওই কি বললি আমি ডিম, তোর আজ খবর আছে। মিম আপু, ওই তোরা থামবি, দেরি হয়ে যাচ্ছে। যা করার পরীক্ষার পরে করিস, এখন চল। আপু, ঠিক আছে চল, তবে তোর ভাইকে কিন্তু আমি ছাড়বো না। মিম আপু, মনে মনে আপুকে অনেক ধন্যবাদ দিলাম আমাকে বাঁচানোর জন্য। তারপর আর একটু হাঁটতে গিয়ে দেখি একটা রিক্সা আসছে। রিক্সাটা প্রায় কাছে আসতেই আপু বলল, ওই রিক্সাটা দাঁড়া করা। আপু, ঠিক আছে, কিন্তু কেন? আমি, আরে রিক্সা করে যাব। মিম ঠিক বলেছে যে তুই একটা গাধা। আপু, দেখ গাধা বলবি না। আমি বোঝাতে চেয়েছি যে তিনজন এক রিক্সায় কিভাবে যাব। আমি, আরে বলো, তুই রিক্সার উপরে বসবি। আপু, কেন, রিক্সার উপরে কি ছাদ আছে? আমি, তোর মতো বলদ কি করে যে আমার ভাই হলো বুঝতে পারলাম না। আগে তুই রিক্সা ডাক দে, তারপর তোকে কোথায় বসতে হবে আমি দেখিয়ে দিব। আপু, ঠিক আছে, তবে এরপর থেকে আমাকে বলদ আর গাধা বললি কিন্তু আমি আর তোর সাথে থাকবো না। আমি, আচ্ছা ঠিক আছে, আর বলবো না, এখন তো ডাক দে, নইলে রিক্সাটা চলে যাবে। আপু, আপুর কথা মতো রিক্সাটা ডাক দিলাম। রিক্সাটা আমাদের কাছে আসার পর আপুকে বললাম, হুমম এখন বল আমি কোথায় বসবো? আমি, তুই রিক্সায় উঠে এইখানটায় বসবি আর তোর দুপাও দুদিকে দিবি যাতে আমি নিচে বসতে পারি। আপু, কি এই লোহার মতো নরম জায়গায় আমি বসতে পারবো না। আমি, তুই চুপচাপ ওখানে বসবি আর ওখানে বসে থাক, দেখবি তোর কোনো ব্যথা লাগবে না। আপু, সত্যি তো? আমি, আরে হ্যাঁ সত্যি, এখন তো উঠবি। আপু, আপুর কথা মতো রিকশায় উঠে পড়লাম। রিকশায় উঠার পর রিকশা আমাদেরকে নিয়ে চলতে শুরু করলো। রিকশা চলার সময় অনেক ঝাঁকি খাচ্ছে আর আমি সেই ঝাঁকির তালে তালে অনেক আরাম পাচ্ছি, আর এই আরামের কথা না কাউকে বলতে পারছি আর না সহ্য করতে পারছি। আমার আর মনে থাকলে কোনো দিনও রিকশায় উঠবো না। রিকশায় ঝাঁকিতে আমার পা মিম আপুর গায়ে লাগছে। ওই তোর পা ওদিকে সরা, আমার গায়ে লাগছে। মিম আপু, আমি কি ইচ্ছা করে লাগাচ্ছি নাকি রিকশা ঝাঁকি খাচ্ছে সেই জন্যই তো লাগছে? আমি, তাহলে পাওটা খুলে বাড়ি ধুয়ে আসলি না কেন? মিম আপু, আমি কেন পা খুলে বাড়ি ধুয়ে আসতে যাব? তোমার যদি সমস্যা হয় তাহলে রিকশা থেকে নেমে হেঁটে যাও। আমি, মিম আপুর সাথে ঝগড়া করতে করতে তাদের পরীক্ষা কেন্দ্রের সামনে চলে এসেছি। রিকশা থেকে নামার পর রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে তাকে বিদায় দিয়ে দিলাম, কিন্তু আমার আর হাঁটার অবস্থা নেই বললেই চলে, এতক্ষণ রিকশায় বসে থাকতে থাকতে আমার উপর দিয়ে, সরি নিচে দিয়ে সুনামি বয়ে গেছে। কিন্তু এ কথা কাউকে বলতে পারছি না। আপুকে কে তার সিট নাম্বারটা কষ্ট করে খুঁজে দিয়ে বললাম।
এই নে এখানে তোর সিট, আমি এখন বাসায় গেলাম। আমি, বাসায় যাবি মানে তুই নিচে গিয়ে অপেক্ষা কর, আমার পরীক্ষা শেষ হলে একসাথে যাব। আপু, আমি পারবো না, আমার ব্যথা করছে। আমি, কিসের ব্যথা আপু? কিছু না, আমি থাকতে পারবো না। আমি, সেটা পরে দেখা যাবে। আপু, এই বলে আপু পরীক্ষার হলে ঢুকে গেল আর আমি বাইরে এসে সোজা বাসায় চলে আসলাম। আসার পথে ডাক্তারের কাছে থেকে ব্যথার বড়ি আনতে ভুললাম না। দুপুরে ভাত খেয়ে ব্যথার বড়িটা খেয়ে শুয়ে আছি। কখন যে চোখটা লেগে গেছে নিজেও বলতে পারি না। সিয়াম, কেমন আছো? ভালো। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে না চিনলেও চলবে। তা কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি। কিন্তু কেন? না এমনি, তা আমিও কি তোমার সাথে যেতে পারি? হ্যাঁ। কিন্তু আপনার পরিচয়টা এখনো জানা হলো না। সেটা তুমি আস্তে আস্তে জানতে পারবে। আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বলবে। আমি তো আপনাকে চিনি না, আমি কেন তুমি করে বলতে যাব? একবারই বলছি, পরে সব জানতে পারবে। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? হ্যাঁ পারি, তবে আগে পরিচয়টা দিলে ভালো হতো না? সেই একই কথা বারবার, যাও, তোমার সাথে আর কথাই বলবো না। এই বলে মেয়েটা সামনে হাঁটতে লাগলো। আমি তাকে পিছন থেকে অনেক ডাকলাম কিন্তু সে তাকালোই না। তাই দৌড়ে গিয়ে তার হাতটা ধরতে যাব, তখন উষ্টা খেয়ে এক নালার মধ্যে পড়ে গেলাম। নালার ভিতর থেকে তাড়াতাড়ি উঠাই, দেখি আপু দাঁড়িয়ে আছে। কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? যাক বাবা, বেঁচে গেছি। কিন্তু আপু আমাকে পানি মারলো কেন? ওই, তুই আমাকে পানি মারলি কেন? আমি, তোকে সেই কখন থেকে ডাকছি কিন্তু আমার কোনো কথাই তোর কানে যাচ্ছে না। আগে বল, তুই ওখান থেকে চলে আসলি কেন? তোকে না দাঁড়িয়ে থাকতে বলেছিলাম। আপু, এমনি। আর আমার অনেক ব্যথা করছিল তাই চলে এসেছি। আমি, ঠিক আছে, তবে কালকে থেকে আর আসবি না, মনে থাকবে। আপু, মানে কি? আমি আর ওখানে যেতে পারবো না। আমি, সেটা কালকে দেখা যাবে। আপু, আপু এই বলে বাইরে চলে গেল। আর আমি ভাবতে থাকলাম আজকে আমার যে অবস্থা হয়েছে, আর প্রতিদিন গেলে হয়তো মরেই যাব। পরে বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম। তবে এখনো আমার ব্যথা আছে। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন আবার আপুর সাথে আমাকে কলেজে যেতে হলো। এভাবে দেখতে দেখতে আপুর সবগুলা পরীক্ষাই শেষ হয়ে গেল। এখন আমি ফ্রি। যাক বাবা, এখন একটু ভালো মতো ঘুম দিতে পারবো। কিন্তু সেই সুখ আর কপালে সহ্য হলো না। আপুদের পরীক্ষা শেষ হলে মিম আপু প্রতিদিন সকালে এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলে না উঠলে পানি মেরে তুলতো। আর আমি জিজ্ঞাসা করলে বলে এটা নাকি সে প্রতিশোধ নিচ্ছে তাকে ডিম বলার অপরাধে। এটা আর আমার সহ্য হচ্ছিল না, মনে হতো বাড়ি থেকে পালিয়ে গিয়ে বাঁশ বাগানে শুয়ে থাকি। তাও তো একটু ভালো মতো ঘুমোতে পারবো। কিছুদিন পরে মিম আপুরের বাড়ি থেকে একটা কার্ড এলো। আমি কার্ডটা পড়ে দেখলাম মিম আপুর বিয়ে। তখন মনে মনে অনেক খুশি হলাম যে মিম আপুর বিয়ে হয়ে গেলে একটু শান্তিতে ঘুমানো যাবে। তারপর মিম আপুর বিয়ের দিন চলে আসলো। আমি নিজের ঘরে রেডি হচ্ছিলাম, এমন সময় আম্মুর ডাক। কি রে সিয়াম, কোথায় তুই? আর কতক্ষণ লাগবে? আম্মু, এই তো হয়ে গেছে, আর একটু। আমি, তাড়াতাড়ি কর। আম্মু, রেডি হয়ে নিচে চলে আসলাম। হ্যাঁ আম্মু চল, আমি রেডি। আমি, চল। আম্মু, আম্মু আপু কোথায়? আপুকে তো দেখতে পাচ্ছি না, ও কি আমাদের সাথে যাবে না? আমি, ও আমাদের আগেই চলে গেছে, এখন কথা না বাড়িয়ে চল। আম্মু, তারপর আমরা মিমাপুরের বাসায় চলে এলাম। তাদের বাসায় এসে দেখি বাসাটা পুরো স্তব্ধ হয়ে আছে, মনে হচ্ছে যেন কেউ মারা গেছে। কি হয়েছে সেটা জানার জন্য একজনকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন যার সাথে নাকি মিমাপুর বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। এদিকে দেখি আমার বাবা আর মিমাপুর বাবা কি যেন বলাবলি করছে।
হয়তো মিম আপুর বাবা আফসোস করছে। একটু পরে দেখি আমার বাবা আমার দিকে এগিয়ে আসে। বাবা আমার কাছে আসতেই, সিয়াম আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি রাখবে? বাবা। কেন বাবা, কি হয়েছে? আর তুমি আমাকে এমন ভাবে বলছো কেন? আমি কি আজ পর্যন্ত তোমার কোনো কথার অবাধ্য হয়েছে? আমি না হওনি। বাবা। তাহলে বলে ফেলো। আমি আমি বলছিলাম যে কি এই বিয়েটা তুমি কর। বাবা। তুমি এসব কি বলছো? আর তাছাড়া আমি এখনো অনেক ছোট, লোকে কি বলবে? আমি লোকে যে যাই বলুক তাদের কথায় তোমার কান দিতে হবে না। বাবা। কিন্তু আমি তো এখনো পড়ালেখা করছি। তাছাড়া বিয়ের পরে আমি ওকে কি খাওয়াবো? আমি সেটা তোমাকে ভাবতে হবে না, যা করার আমিই করব। বাবা। কিন্তু বাবা। আমি কোনো কিন্তু না। এই নাও, এটা পরে রেডি হয়ে আসো। বাবা আমার দিকে একটা পাঞ্জাবি এগিয়ে দিয়ে। কি আর করবো, বাবার কথা মতো রেডি হয়ে আসলাম। দেখতে দেখতে আমার বিয়েটাও হয়ে গেল। মিম আপুকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। ওহ সরি, এখন তো আর আপু বলা যাবে, এখন থেকে তো ও আমার বউ। বাড়িতে এসে আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি বাবা আমার বিয়েটা তো দিয়ে দিল, কিন্তু আমার ঘুমটা কেড়ে নিল। আবার অনেক খুশিও হলাম, শুনেছি সিনিয়র বউরা নাকি তার বরকে অনেক আদর করে। এমন সময় আপু এসে বলল, ওই তুই এখানে কি করিস? আপু। ভাবতেছি। আমি ও তো ভাবতে হবে না, এখন ঘরে যা, মিম তোর জন্য অপেক্ষা করছে। আপু। আমি যাব না। আমি যাবি না কেন? আপু। এমনি ভয় করছে। আমি কিসের ভয় আপু? না মানে ঘরে যাবার পর যদি ও আমাকে ডিম বলার অপরাধে মারে তখন তো আর কেউ কেউ ঠেকাতে আসবে না। আমি কিছুই বলবে না, তুই চল আমার সাথে। আপু। তারপর আপু আমাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে লক করে দেই। এই আপু কি করছিস, প্লিজ ঘর আটকাস, না নইলে তোর ভাইয়ের আস্ত থাকবে না। আমি কিন্তু কে শুনে কার কথা, আপু বাইরে থেকে লক করে দিয়ে চকে গেছে। অনেক ভয় করছে যদি মিম আবার আমার সাথে কিছু করে। দরজার দিক থেকে পিছনে তাকাতেই দেখি মিম বিছানা থেকে উঠা আমার দিকে আসছে। মনে হয় আজকে আমার 4 আঙুল কপালে অনেক দুঃখ আছে। মিম আমার কাছে প্রায় চলে এসেছে আর আমার ভয়ে ততক্ষণে কাঁপুনি উঠে গেছে। একই মিম দেখি আমার কাছে এসে ঝুঁকে আমার পা ধরেছে, মনে হয় ক্ষমা চাইছে, তাই আমি বললাম, আরে আমার পা ধরতে হবে না, আমি তোমাকে ক্ষমা করে দিছি। আমি মিম তাড়াতাড়ি ওখান থেকে উঠেই ঠাসস। একই বাসর রাতেই স্বামীর উপর অত্যাচার, না জানি আরো কত বড় বিপদ অপেক্ষা করছে। মনে মনে বললাম, হে বাবাই, তুমি আমাকে কার হাতে তুলে দিলে যে কিনা বিয়ের প্রথম দিনই অত্যাচার করে। এই আমি তোর পা ধরে ক্ষমা চাইছি নাকি সালাম করছি? মিম ও সরি, আমি বুঝতে পারিনি আপু। আমি ঠাসস। কি হলো, আবার মারলি কেন? আমি আপু বললি কেন? আর এরপর থেকে যদি আর একবারও আপু বলেছিস তো তোকে মাইরা তো কথা বানাই ফেলামু। মিম আমি ওর থেকে কিছুটা দূরত্বে গিয়ে দাঁড়ালাম যাতে আর থাপ্পড় না দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আমি হুমম মনে থাকবে। মিম হুমম থাকবে। আমি আচ্ছা এখন বল, তুই আমাকে বিয়ে করলি কেন? মিম বাবার কথা রাখতে গিয়ে। আমি কেন, বাবাকে কি ভয় পাস? মিম না, তাকে অনেক শ্রদ্ধা করি সেই জন্য। তুমি আমাকে বিয়ে করলে কেন? আমি সেটা তুই না জানলেও হবে। তাছাড়া তুই এখনো ছোট। আর তুই এত দূরে কেন, কাছে আয়। মিম না, আমি আসবো না যদি তুমি আবার আমাকে থাপ্পড় মারো। আমি না, আসলে আরো মারবো। বল আসবি নাকি আমি নিজে আসবো? মিম না না, আসছি। তারপর আমি মিমের কাছে এগিয়ে গেলাম।
মিমের কাছে এগিয়ে যেতেই ও আমাকে এক ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে লাইটটা অফ করে দিল। এই লাইট অফ করো কেন? আমি। চুপ, আর একটা কথাও বলবি না। মিম। মনে মনে বললাম, আল্লাহ জানে আমার সাথে এখন কি হবে। রাতে মিম আমাকে এমন মারাই মারছে যেটা কারোর কাছে বলার মতো না। পরের দিন সকালে মনে হলো যেন আমার শরীরে কোথাও ভিজা। তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দেখি আমার প্যান্টের নিচে ভিজে গেছে। হায় আল্লাহ, এটা কি করে হলো? আমি এইসব করেছি, আমার বিশ্বাস হচ্ছে না। যদি মিম আমাকে এইভাবে দেখে তাহলে হয়তো বলবে তুমি এত বড় হয়ে গেছো আর এখনো বিছানায় এই সব করো। ছি ছি ছি। একটু পর দেখি মিম বাথরুম থেকে বের হচ্ছে। ওর চুলগুলো ভিজা, মনে হয় গোসল করেছে। আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে বাথরুমে চলে গেলাম। ওখানে দাঁড়িয়ে থাকলে হয়তো মিম আমাকে অপমান করত। বাথরুমে গিয়ে ভাবতে থাকলাম, আমি কি সত্যি এটা করেছি? আমার তো মনে হয় না। আমার যত দূর মনে আছে আমি ক্লাস 5-এ থাকতে কয়েকবার করেছি, এরপর থেকে আর করিনি। তবে কি মিম আমাকে ঘুম থেকে উঠানোর জন্য এইরকম করছে? ধুর, এত ভাবতে আর ভালো লাগছে না, তাই ঝর্ণার পানিটা ছেড়ে দিয়ে ওর নিচে দাঁড়িয়ে আছি। কি অনুভূতি, মনে হচ্ছে যেন বৃষ্টিতে গোসল করছি। কিন্তু সেটা আর বেশিক্ষণ পর্যন্ত হলো না। বাইরে থেকে মিম মনে হয় ডাকছে। অসহ্য একেবারে। এই বাথরুমে এতক্ষণ কি করো? তাড়াতাড়ি বের হও, তোমার সাথে কথা আছে। মিম। মিমের ডাক শুনে ঘাবড়ে গেলাম। তবে কি মিম মিটা দেখে ফেলছে? কি হলো, কথা বলছো না কেন? মিম। আমি গোসল করছি। আমি। আর গোসল করতে হবে না, বের হও বলছি। কি মিম এভাবে ডাকছে কেন? আমার কপালে মনে হয় আজকে অনেক কষ্ট আছে। কি হলো, বের হও। মিম। বললাম তো আর একটু পর। আমি গোসল করছি। আমি। তার মানে তুমি বের হবা না? দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। মিম। তারপর কিছুক্ষণ আর মিমের আওয়াজ পেলাম না। তবে কি কোনো বড় ষড়যন্ত্র করছে? যাই হোক না কেন, আমি আর আজকে এখান থেকে বের হব না। একটু পর আবার দরজায় কে যেন ধাক্কা দিল। ওই সিয়াম, তাড়াতাড়ি বাইরে আয়। কি, এটা তো দেখি আম্মুর কণ্ঠ। তবে কি মিম আম্মুকে ডেকে আনছে? কি হলো, বের হচ্ছিস না কেন? আম্মু। এই তো বের হচ্ছি। আমি। কি আর করার, আম্মুর কথা মতো তাড়াতাড়ি মাথাটা মুছে টয়লেটে পরে বের হলাম। বের হয়ে দেখি আম্মু বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আর মিম ওর পিছনে। তারপর আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এত ডাকছো কেন? আমি। কি হয়েছে তুই জানিস না? আম্মু। কই না তো, কি হয়েছে একটু খুলে বলবে? আমি না জানার ভ্যান করে। বৌমা বলল তুই নাকি বিছানায় বন্যা বসায় দিছিস। আম্মু। না আম্মু, আমি এটা করিনি। মিম আমাকে ফাঁসানোর জন্য ওখানে পানি দিয়েছে। আমি। ওই নিজেকে বাঁচানোর জন্য আমার উপর মিথ্যা দোষ দিবা না। মিম। আমার মনে আছে যে আমি তেমন কিছুই করিনি। আমি। তুমি করনি, তাইলে কে করছে? আম্মু, আমি কিন্তু এই সব ধুয়ে দিতে পারবো না। মিম। তোকে কিছুই ধুতে হবে না, সিয়াম ধুয়ে দিবে। আম্মু। এতক্ষণে বুঝতে পারছি আমাকে দিয়ে কাজ করানোর ধান্দা। ঠিক আছে, আমিও দেখে নিব। এক মাঘে কোনোদিন শীত যায় না। ওই যাও, এখন এই গুলা নিয়ে ধুতে যাও। মিম। আমি পারবো না, আর আম্মুকে বলবো কাল রাতে তুমি আমার সাথে কি করেছো। আমি। ওই আমি কি তোকে কাল রাতের কথা বলতে বলছি? মিম। ওই তোরা থামবি। আর সিয়াম, যা তুই এখন এইগুলো ধুয়ে দিয়াই। আম্মু। কিন্তু আম্মু, আমি তো এটা করিনি, সুতরাং আমি ধুতে পারবো না। আমি। যাবি নাকি তোর আপুকে ডাক দিব? আম্মু। যাচ্ছি। আমি। কি আর করবো, কোনো কথা না বলে এই বিছানা থেকে চাদরটা তুলে বাথরুমে নিয়ে গেলাম ধোয়ার জন্য। একটু পরে মিম বাথরুমের দরজায় এসে বলছে, এই শুনছো মিম?
জি বলুন, অভিমানের সুরে। বলছিলেন যে কি আমার এই দুইটা জামা ধুয়ে দিবা? মিম: আমি তো এই বাড়ির চাকরদান ধুয়ে দিচ্ছি। আমি: এ কি মিম আমার কথা মতো সত্যি জামা দুইটা দিয়ে দিল, একবারও বলল না থাক তোমাকে করতে হবে না আমি ধুয়ে দিব। মিম জামা দুইটা দিয়ে চলে গেল। একটু পরে দেখি আপু আসছে। এটা কি, আমি তো আমার চোখকেও বিশ্বাস করতে পারছি না। আপু: আমাকে এই অবস্থায় দেখে খুব মজা লাগছে তাই না? ঠিক আছে, তবে আমি ছাড়বো না বলে দিলাম। আমি: না রে, তোকে এই অবস্থায় দেখে আমার অনেক কষ্ট হচ্ছে রে ভাই, যে কিনা কোনোদিন গোসল করে নিজের জামাটা পর্যন্ত ধোয় না, তাকে আজ এইসব করতে হচ্ছে। থাক, তোকে আর করতে হবে না, আমাকে দে। আপু কথাটা বলেই মিনমিন করে হাসছে। হইছে, আর ভাব করতে হবে না। তবে আমারও একদিন সময় আসবে। আমি: সেই সময়টা কবে যদি একটু বলতি তাহলে ভালো হতো। আপু: সময় হলেই দেখতে পারবি। আমি: আমার কথা শুনে আপু হাসতে হাসতে বের হয়ে গেল। তারপর আমি জামা কাপড় ধুয়ে ছাদে শুকানোর জন্য গেলাম। জামা শুকাতে দিয়ে সোজা ঘরে এসে ঘরের দরজা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে শুয়ে আছি আর ভাবছি কিভাবে ওকে শায়েস্তা করা যায়। ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়লাম। সবেমাত্র ঘুমটা এসেছে আর বাইরে থেকে কে যেন ডাকাডাকি করছে। নিশ্চয় মিম, কারণ ও ছাড়া আর এমনটা কেউ করবে না। শুধু কি ডাকছে নাকি সাথে দরজাও ধাক্কাছে। এমন ধাক্কানোই ধাক্কাছে যে মনে হয় দরজাটা ভেঙে যাবে। কি হয়েছে, এত ডাকাডাকি কিসের? আমি ঘরের ভিতর থেকেই: ওই দরজাটা খুলো বলতেছি। মিম: না, আমি খুলবো না। আমি: ওই আজকে না তোমার কলেজ খোলা, তাড়াতাড়ি বের হও, কলেজে যাবা। মিম: এ কি, আমার আবার আজকে কলেজ খোলা? না, আমি কলেজে যাব না, কলেজে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি। কি হলো, খুলছো না কেন? মিম: আবার মিমের ডাক। আমি কলেজে যাব না। আমি: আগে তুমি দরজাটা খুলো, তারপর দেখছি। মিম: না, আমি দরজা খুলবো না। আমি: খুলতে বলছি কিন্তু না, আম্মুকে ডাক দিব। মিম: আচ্ছা খুলছি। আমি দরজা খুলে দেওয়ার পর মিম সোজা রুমে ঢুকে গেল। এবার বলো কি হয়েছে? মিম: কিছু হয়নি, আমি কলেজে যাব না। আম: কিন্তু কেন যাবি না? মিম রাগী সুরে: এ কি, একবার তুই বলছে আবার তুমি বলছে, কিছুই তো বুঝতে পারছি না। কি হলো, বলছিস না কেন? মিম: আমি যাব না কলেজে। আর কলেজে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি: কেন হাসাহাসি করবে? মিম: আমি বিয়ে করেছি সেই কথা শুনলে। আমি: যেইটা হাসাহাসি করবে আমার কাছে এসে বলবা। মিম: আমি কলেজে যাব না বললাম তো। আমি: আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। তবে একটা শর্ত আছে। মিম: কি শর্ত? আমি: যদি তুমি আজকে কলেজে না যাও তবে তোমাকে বাসার সব কাজ করতে হবে। যেমন ঘর মুছতে হবে, থালা বাসন মাজতে হবে, আর যেসব ময়লা জামা কাপড়গুলো আছে সেগুলো ধুয়ে ধুতে হবে। মিম: আমি তো মিমের কথা শুনে থ হয়ে গেলাম। ভাবলাম বাসায় থাকলে এত কাজ করতে হবে, তার থেকে কলেজে যাওয়াই ভালো। হয়তো কেউ আমাকে নিয়ে একটু মজা করবে, কিন্তু এই বাসার মতো এত কাজ তো আর করতে হবে না। কি হলো, শর্তে রাজি? মিম: না, বলছিলাম যে কি আমার ব্যাগটা কোথায়? আমি: কেন, ব্যাগ দিয়ে কি করবে? মিম: কেন, কলেজে যেতে হবে তো। আমি: না, তোমাকে কলেজে যেতে হবে না, তুমি বাসায় থেকে কাজ করবে। কলেজে গেলে তোমায় নিয়ে মানুষ হাসাহাসি করবে। মিম: তাতে আমার কিছুই হবে না। আমি: দেখছো আমুল কিভাবে বাঁকা করতে হয়? মিম: হুমম দেখছি। এখন ব্যাগটা দাও। আমি ব্যাগটা নিয়ে সোজা কলেজে চলে এলাম। যাক বাবা, এখন একটু শান্তিতে থাকা যাবে।
কিন্তু আবার যদি কেউ কিছু বলে সেটা নিয়ে অনেক ভয় করছে। কলেজে এসে সোজা ক্যাম্পাসে চলে গেলাম। ক্যাম্পাসে গিয়ে দেখি রাফি আর সোহাগ বসে আছে। আপনাদের বলে দেই, রাফি আর সোহাগ আমার স্কুল জীবনের বন্ধু, তবে ওর বাসা থেকে আমার বাসা সামান্য একটু দূর। আমি সোজা ওদের কাছে গিয়ে দাঁড়ালাম। কিরে সিয়াম, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, আমাদের দাওয়াত দেবার প্রয়োজনও মনে করলি না? সোহাগ: আরে কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। আমি: যাই হোক, তা মেয়েটা দেখতে কেমন রে? রাফি: ভালো। আমি: আচ্ছা, ওর নামটা কি সেটা তো বল। রাফি: মিম। আমি: কোন মিম? আচ্ছা, তোর আপুর বন্ধু ওই মিমটা না? সোহাগ: হুমম। আমি: বলিস কি, তা কেমন করে হলো? ও তো তোর থেকে বড়। সোহাগ: সেটা অনেক বড় লম্বা কাহিনী, অন্য একদিন বলবো। আমি: তাহলে তো এখন তোদের দিনকাল ভালোই কাটছে, তাই না? রাফি: আর ভালো, ওরে বিয়ে করে আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেল। আমি: কেন, কি হয়েছে? সোহাগ: আরে আর বলিস না, বিয়ের পরের দিনই আমাকে দিয়ে জামা কাপড় ধুয়েছে। আমি: হা হা হা। দুজনেই: ওই তোরা হাসিস কেন? আমি: না এমনি। এখন তো শুধু কাপড় ধুয়েছে, আর কয়দিন পরে দেখবি তোকেও ধুবে। বলেই দুজন আবার হাসতে শুরু করলো। খুব ভালো লাগছে আমাকে নিয়ে মজা করতে, ঠিক আছে, হেসে নে, দোয়া করি যেন তোদের কপালে এমন বউ জোটে। আমি: আমাদের কপালে এমন বউ জোটে, তোর দোয়া যেন কবুল হয়, আমিন। দুজনেই: এ কি, আমি এই বউ নিয়ে অনেক প্যারাই আছি, আর ওরা বলে কিনা ওদের যেন এমন বউ জোটে। আচ্ছা, এখন এসব বাদ দিয়ে একটা সাহায্য করতে পারবি? আমি: কি সাহায্য? সোহাগ: এমন একটা ব্যবস্থা কর যাতে মিম ঘরের সব কাজ করবে আর আমাকে কিছুই করতে বলবে না। আমি: ঠিক আছে, দাঁড়া, ভাবতে দে। সোহাগ: আচ্ছা, ভাব। আমি: এখন ওরা দুজনেই ভাবতেছে। কিরে, কোনো উপায় পেলি? আমি: হুমম, একটা উপায় আছে যাতে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। সোহাগ: কি উপায়, তাড়াতাড়ি বল। আমি: আচ্ছা, তুই কি কালকে দুপুরে মিমকে নিয়ে বাগদার রেস্টুরেন্টে আসতে পারবি? সোহাগ: হ্যাঁ পারবো, কিন্তু ওকে আনার পর কি করব? আমি: তাহলে এদিকে আয়, তোর কানে কানে কথাটা বলি যেন কেউ জানতে না পারে। সোহাগ: বলিস কি, এটাতে কাজ হবে? আমি: হ্যাঁ, 100% হবে। সোহাগ: যদি এর বিপরীতটা হয় তাহলে কিন্তু তোর খবর আছে। আমি: আরে আগে নিয়েই তো, তারপর দেখা হয় কিনা। সোহাগ: কিন্তু মেয়েটা পাবো কোথায়? আমি: আরে সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই এখন যা। সোহাগ: ওকে। আমি: তারপর সোজা ক্লাসে চলে গেলাম। কলেজ ছুটি হওয়ার সাথেই বাসার উদ্দেশ্য রওনা দিলাম। বাসায় এসে দেখি মিম খাটের উপর মনের সুখে ঘুমোচ্ছে। বাহ, কি সুন্দর, আমাকে ঘুমাইতে না দিয়ে এখন নিজেই মনের সুখে ঘুমাইতাছে। মনটা চাইতেছে পা ধইরা টান দিয়ে খাটের থেকে ফালাইয়া দেই, কিন্তু পারলাম না, শত হোক আমার থেকে বড়। গুরুজনেরা বলেছিল যে বড়দের সম্মান করতে, তাই আর কিছু করতে পারলাম না। এই যে মিম, শুনছো? আমি ডাক দেওয়াতে ঘুরে অন্য পাশ হয়ে শুলো। আবার ডাক দিলাম, এই ঘুম থেকে উঠো। আমি গায়ে ধাক্কা দিয়ে, কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? মিম ঘুমের ঘরেই। বলছিলাম যে কি কিছু খেতে দিবা, ক্ষুধা লাগছে। আমি রান্না ঘরে গিয়ে খেয়ে নাও। মিম: কি, আমি যদি নিজের হাত দিয়েই নিয়ে খাবো তাহলে বিয়ে করলাম কেন? কোথায় আছে আমি জানি না, তুমি দিয়ে যাও। আমি বললাম তো রান্নাঘরে সব রাখা আছে, গেলেই দেখতে পাবে। মিম: ধুর, আর ভালো লাগে না। ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। নিচে এসেই আম্মুকে ডাক দিলাম। আম্মু, কোথায় তুমি? আমি: কি হয়েছে, আম্মুকে ডাকছিস কেন? আপু:
এমনি আম্মু কোথায়? আমি, আম্মু বাইরে গেছে, যা বলার আমাকে বল। আপু, আচ্ছা ঠিক আছে, যা আমার জন্য খাবার নিয়ে আয়, ক্ষুধা লাগছে। আমি, পারবো না পারলে মিমকে দিতে বল। আর মিম থাকতে আমার কাছে চাচ্ছিস কেন? আপু, ওকে বলেছিলাম, ও বলছে নিজে নিয়ে খেতে। আমি, তাহলে যা নিজে নিয়ে খা। আপু, কেন তুই আছিস না, তুই দে। আমি, আমি দিতে পারবো না, আর যদি মিম জানতে পারে আমি তোকে খাবার বেড়ে দিয়েছি তাহলে আমার সাথে ঝগড়া করবে। আপু, বুঝছি তুইও দিবি না। ঠিক আছে, না দিলি আমি বাইরে থেকে খেয়ে নিব। আমি, বলেই বাড়ি থেকে রেগে বের হয়ে গেলাম। প্রচন্ড ক্ষুধা লাগছে তাই ফুটপাত থেকে এক প্লেট খিচুড়ি খেয়ে নিলাম। অনেক স্বাদ ছিল খিচুড়িটা। খিচুড়ি খাওয়া শেষে বিলটা দিয়ে চলে এলাম মাঠে। মাঠে এসে দেখি রাফি আর সোহাগ বসে আছে। কিরে সিয়াম, কি খবর? সোহাগ, আর খবর? তা কালকে কি করবি সেটা তো বল। আমি, আমি বলার পরে সোহাগ কাকে যেন ফোন দিল, একটু পর দেখি দূরে একটা মেয়ে দেখা যাচ্ছে। একটু কাছে আসতেই ওকে চিনতে পারলাম। এত ঈশিতা মিমের কাকাতো বোন। ওর সাথে আমার পরিচয়টা হয়েছিল আমার আর মিমের বিয়ের সময়। কিন্তু ও এখানে কি করছে? ও কাছে আসার সাথেই, আরে দুলাভাই আপনি এখানে কি করেন, আর মিম আপু কোথায়? ঈশিতা, মানে কি, তুমি কি ওকে চিনো? সোহাগ, চিনবো না কেন, উনি তো মিম আপুর স্বামী আর আমার দুলাভাই। ঈশিতা, যাক তাহলে তো ভালোই হলো, এখন আরো ব্যাপারটা সহজ হয়ে যাবে। সোহাগ, আচ্ছা ঈশিতা, সোহাগকে তুমি কিভাবে চিনো? আমি, ও আমার বয়ফ্রেন্ড। ঈশিতা, ও তা বাসার কেউ জানে? আমি, বললে তো জানবে। তবে আপনি আবার বলে দিয়েন না। ঈশিতা, আচ্ছা ঠিক আছে, বলবো না, তবে আমার একটা কাজ করে দিতে হবে। আমি, কি কাজ? ঈশিতা, তারপর সোহাগ ঈশিতাকে সব কথা বলে। না না, আমি এটা করতে পারবো না। ঈশিতা, তাহলে তোমার বাসায় বলে দিব যে আমি। আচ্ছা ঠিক আছে, কখন করতে হবে? ঈশিতা, কালকে দুপুর 2টার সময় তুমি বাগদাদ রেস্টুরেন্টে চলে আসবে, আমরা ওখানেই থাকবো। আমি, ঠিক আছে, তবে আমার খুব ভয় লাগছে যদি মিম আপু কিছু বলে। ঈশিতা, কিছু হবে, আমি আছি তো। আমি, আপনি নিজেই তো বাঁচার জন্য আমার কাছে সাহায্য চাচ্ছেন, তাহলে আপনি আবার আমাকে বাঁচাবেন কেমন করে? ঈশিতা, আরে বোনের হাতে মার খেলে কিছু হয় না। আর তুমি তোমার দুলাভাইয়ের জন্য এটুকু করতে পারবে না? আমি, ঠিক আছে, চেষ্টা করব। তবে যদি মিম আপু আমাকে কিছু বলে আমি কিন্তু তখন সব বলে দিব। ঈশিতা, সেটা তখন দেখা যাবে। আমি, আচ্ছা দোস্ত, তার সমস্যাটা তো সমাধান করে দিলাম। এখন চল কোথাও ঘুরতে যাই। সোহাগ, এখনো হয়নি, আগে হোক তারপর বলিস, সমাধান করে দিছি। আমি, আরে চিন্তা করিস না, হয়ে যাবে। চল এখন একটু ঘুরে আসি। সোহাগ, ঠিক আছে। তা কোথায় যাবি? আমি, চল হাঁটতে থাকি, দেখি কোথায় যাওয়া যায়। সোহাগ, তারপর আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম, ঈশিতা ছিল আমাদের সাথে। ওদের সাথে ঘুরতে গিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। চল আজকে বাসায় চলে যায়। আমি, আর একটু পরে যাই। রাফি, না রে, এখন বাসায় না গেলে কপালে অনেক দুঃখ আছে। তোরা থাক, আমি যাই। আমি, আরে দুলা ভাই এত ভয় পান কেন, আর একটু পরে যান। ঈশিতা, তুমি তোমার বোনকে চিনো না, দেরি হলে একেবারে খাইয়ে ফেলবে। আমি, কিছুই হবে, আপনি আর একটু থাকেন। ঈশিতা, আরে যদি কিছু বলে তাহলে বলবি বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, আর তাছাড়া তুই তো একজন পুরুষ, তাহলে তুই কেন এত ভয় পাচ্ছিস? সোহাগ, ওদের কথা রাখতে গিয়ে আরো কিছুক্ষণ ওদের সাথে আড্ডা দিলাম। বাসায় আসতে আসতে প্রায় রাত 8টা বেজে গেল। বাসায় এসে ঘরে ঢুকে দেখি মিম খাটের উপর বসে আছে।
মনে হচ্ছে খুব রেগে আছে। আমি কোনো কথা না বলে সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি মিম এখনো ওইভাবে বসে আছে। আমি মনে একটু সাহস ধার করে বললাম, কি হয়েছে, এমন করে বসে আছো কেন? আমি ও ঘুরে আমার দিকে তাকালো, দেখেই বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। ওর এইভাবে তাকানো দেখে আমি আর কোনো কথা বললাম না। দুজনেই নিশ্চুপ বসে আছি। এদিকে আমার আবার ক্ষুধা ক্ষুধা ভাব, তাই আবারও সাহস করে বললাম, কিছু কি খেতে দিবা, খুব ক্ষুধা লাগছে। আমি, না। আর এত রাত অবধি কোথায় ছিলে তুমি? মিম রেগেই কথাটা বলল। না মানে মানে ওই বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। আমি আমতা আমতা করে, আড্ডা দিচ্ছিলাম মানে কি, কেমন বন্ধু রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলে? মিম, বন্ধু আবার কেমন বন্ধু, তো বন্ধুই। আমি, তাই তা কি নাম শুনি, ছেলে না মেয়ে? মিম, বললাম তো বন্ধু, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক। আমি আর একটু রাগানোর জন্য, আচ্ছা তাই দাঁড়াও, আমি এক্ষুনি আম্মুকে বলছি। মিম, তুমি কথায় কথায় শুধু আম্মুকে ডাকো কেন? আমি, তাহলে বল কার সাথে ছিলে এতক্ষণ? মিম, আরে আমার বন্ধু সোহাগ আর রাফির সাথে আমি একটু আগেই বাসায় আসতে চেয়েছিলাম, কিন্তু ওরা আসতে দেয়নি। আমি, এরপর থেকে ওদের সাথে আর মিশবা না, মনে থাকবে। মিম, মনে মনে বললাম, দরকার হলে ওদের সাথেই থাকবো, তাও তোমার সাথে না। কি হলো, মনে থাকবে তো? মিম, হুম্মম থাকবে। এখন তো কিছু খেতে দাও, প্রচন্ড ক্ষুধা লাগছে, আর থাকতে পারবো না। আমি, ঠিক আছে তুমি বসো, আমি নিয়ে আসছি। মিম, এই বলে মিম বাইরে চলে গেল। একটু পর দেখি মিম একটা প্লেটে করে খাবার নিয়ে আসে। আমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নিলাম, কারণ অনেক ক্ষুধা লেগেছিল। যেইটা আমি হাতটা ধুতে যাব, বা একাই সব খেয়ে ফেললে, আর আমি খেয়েছি কিনা তা জানারও প্রয়োজন মনে করলে না। মিম, আসলে খুব ক্ষুধা লাগছিল তো, তাই খেয়াল করিনি। আমি, তা কেন করবে, আমাকে যদি ভালোবাসতে তাহলে অবশ্যই করতে। মিম, মিম এই বলে বাইরে চলে গেল, সাথে কিছুটা অভিমান নিয়ে। আমি তো আর ওদিকে না তাকিয়ে শুয়ে আছি, আর ভাবছি কিভাবে রাজি করানো যায় মিমকে কালকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য। এসব ভাবতে ভাবতে আমার গায়ের উপর কিছু একটা অনুভব করলাম। তাকিয়ে দেখি মিম আমার গায়ের উপর হাত দিয়ে শুয়ে আছে। আচ্ছা তোমাকে একটা কথা বলার ছিল। আমি, কি কথা? মিম, তেমন কিছু না, যদি তুমি রাগ করো তাহলে বলবো না। আমি, কি আগে সেটা তো বলো। যদি না বলো তাহলে রাগ করব। মিম, বলছিলাম যে কি, আমরা কি কালকে দুপুরে বাইরে খেতে যেতে পারি? আমি, সত্যি বলছো? মিম, হ্যাঁ সত্যি। আমি, এটা কি কোনো রাগের কথা হলো? আমি তো আরো খুশি হয়েছি। মিম, তার মানে তুমি রাজি? আমি, হ্যাঁ আমি রাজি। মিম, যাক বাবা, রাজি তো হয়েছে, এখন একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও। শুভরাত্রি। আমি, হুমম শুভরাত্রি। মিম, সকালে ঘুম থেকে উঠে দেখি মিম আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। কিন্তু আজকে আমার এত সকালে ঘুম ভাঙলো কিভাবে, সেটাই বুঝতে পারলাম না। মিমের মুখের দিকে তাকিয়ে আছি, আর কি অপূর্ব লাগছে তাকে। আর আমি কিনা আজকে ওকে কষ্ট দিতে যাচ্ছি। মনে করতেই অনেক মায়া হচ্ছে ওর উপর। আমি মিমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটু পরে দেখি মিম নড়ে উঠো। আমি ওর নড়া দেখে অনেকটা ঘাবড়ে গেলাম, সেই জন্য আস্তে করে একটা কাশি দিলাম। কি ব্যাপার, আজকে এত সকালে উঠছো কি মনে করে? মিম, কই, আমি তো প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠি। আমি, তাই নাকি? মিম, কেন, অবাক লাগছে নাকি? আমি, অবাক তো লাগারই কথা, যাকে কিনা ঘুম থেকে ডাক না দিলে উঠে না, সে কিনা এত সকালে ঘুম থেকে উঠছে। আমি কি কোনো স্বপ্ন দেখছি? মিম বলেই নিজের হাতে চিমটি কাটলো। না, আমি তো কোনো স্বপ্ন দেখছি না।
আচ্ছা, তোমার মতলবটা কি বলতো যে এত সকালে ঘুম থেকে উঠেছো? মিম: আসলে আজকে তোমাকে নিয়ে বাইরে যাব, তো সেই খুশিতে রাতে ভালো মতো ঘুমোতে পারিনি। আমি: তাই নাকি? তা আমরা বাইরে গেলে ঘরের কাজ কে করবে শুনি? মিম: দুপুরে যাতে করা না লাগে সেই কাজগুলো এখনই সেরে ফেলো। আমি: ঠিক আছে, তাহলে বিছানা থেকে এখন তুমিও আমার সাথে উঠো। মিম: কেন আমি উঠবো কেন? আমি: আমাকে কাজে সাহায্য করতে হবে। মিম: কি? আমি: হুমম যদি না করো তাহলে আমি তোমার সাথে দুপুরে যাব না। মিম: ঠিক আছে, তা বলো কি করতে হবে? আমি: এই নাও, এইগুলা ধোবা। মিম আমার হাতে কয়েকটা জামা দিয়ে: কি, আমি এইগুলা ধুইতে পারবো না? মিম: ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে যাব না। মিম: ঠিক আছে, যাচ্ছি। আমি: কি আর করবো, জামাগুলো নিয়ে বাথরুমে চলে এলাম, তবে এর মজা আমিও দেখে নিব। জামাগুলো ধুয়ে শুকোতে দিয়ে রুমে চলে গেলাম, কিন্তু মিম নেই, তাই রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি মিম রান্না করছে। ওই ক্ষুধা লাগছে, এখন কার মতো কি কিছু পাওয়া যাবে? আমি: ঠিক আছে, তুমি গিয়ে ওই প্লেটগুলো ধুয়ে আনো, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। মিম: মিমের কথা শুনে তো আমি অবাক, বলে কি এইমাত্র জামা ধুয়ে দিলাম, আবার প্লেটগুলোও ধুতে হবে না? এর একটা বিহিত করা দরকার। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত বিড়বিড় করছো? মিম: কিছু না। আমি: তাহলে যাও প্লেটগুলো ধুয়ে নিয়ে আসো। মিম: আমি পারবো না। আর তাছাড়া আমি এইমাত্র জামাগুলো ধুয়ে দিছি। আমি: তাহলে কিন্তু আমি তোমার সাথে যাব না। মিম: ঠিক আছে, যাচ্ছি। আমি: এই তো আমার লক্ষ্মী সোনা। মিম: তারপর আর কি করার, প্লেটগুলো ধুয়ে দিয়ে খাবার খেয়ে দুজনে রেডি হলাম। 12টা 30 মিনিটে দুজনেই বাসা থেকে বের হয়ে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1টা বেজে গেছে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দুজনেই খাবার খাচ্ছি। আমি বারবার রেস্টুরেন্টের গেটের দিকে তাকাচ্ছি আর দেখছি ঈশিতা আসছে কিনা। ধুর, ও যে এত দেরি করছে কেন? কি হলো, বারবার ওদিকে কি দেখো? মিম: কই, কিছু না। আমি: তাহলে চুপচাপ বসে খাও আর যেন এদিক সেদিকে তাকাতে না দেখি। মিম: আমি আর কোনো কথা না বলে চুপচাপ খাচ্ছি। আর আর চোখে তাকিয়ে দেখছি ঈশিতা আসছে কিনা। ও তো ঈশিতা আসছে। হাই সিয়াম, কেমন আছো? ঈশিতা: ভালো, আর তুমি? আমি: এই তো, তোমাকে ছাড়া কেমন থাকতে পারি বলো। ঈশিতা: ঈশিতা বলার সাথেই দেখি মিম ওর দিকে ঘুরে তাকালো। আরে আপু, তো তুমি এখানে কি করো? ঈশিতা: আগে বল, তুই এখানে কি করিস, আর সিয়ামকে ছাড়া কেমন আছিস, এসবের মানে কি? মিম: তেমন কিছু না, আমি সিয়ামকে ভালোবাসি। ঈশিতা: ভালোবাসিস মানে জানিস না ও তোর দুলাভাই। মিম: দুলাভাই হওয়ার আগে ও আমার বয়ফ্রেন্ড ছিল। ঈশিতা: দেখ ঈশিতা, আমি তোকে আমার নিজের আপন বোন মনে করি, প্লিজ আমার থেকে সিয়ামকে কেড়ে নিস না। মিম: কেন নিব না, তুমি যখন আমার থেকে ওকে নিসলা আমি কি তখন কিছু বলছিলাম? আর তাছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি আমি আর সিয়াম পালিয়ে যাব। ঈশিতা: কি? সিয়াম ঈশিতা যা বলছে সব কি সত্যি? মিম বলছে আর ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। হ্যাঁ। আমি: তোমরা কি পালিয়ে যাবে? মিম: সেটা তোমাকে কেন বলবো? আমি: কেন, আমি কি অপরাধ করেছি যে তুমি আমার সাথে থাকবে না? মিম: কারণ তুমি আমাকে ভালোবাসো না, আর ঘরের কাজগুলো তুমি আমাকে দিয়ে করাও, কিন্তু ঈশিতা আমাকে কখনোই এগুলো করতে দিবে না। আমি: ঠিক আছে, এখন থেকে সবকিছু আমিই করবো, তাও তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। মিম: আচ্ছা, মনে থাকবে তো? আমি: হুম্মম থাকবে। মিম: তাহলে এটাও বলো, ওই দিন তুমি পানি দিয়েছিলে? আমি: হুম্মম আমি ওই দিন পানি দিয়েছিলাম, কিন্তু আর কোনো দিনও করব না। মিম: ঠিক আছে, তাহলে আমি আর ঈশিতার সাথে যাব না। আমি:
সত্যি যাবে না না তো? মিম: হুমম, যাব না। আচ্ছা তুমি এখানে বসো, আমি একটু ঈশিতার সাথে কথা বলে আসছি। আমি: কেন, ঈশিতার সাথে আবার কি কথা বলবে? মিম: আরে ওকে বোঝাতে হবে না। আমি: কি বোঝাবে? মিম: আরে এটাও বুঝো না? ওকে বলবো ও যেন আমাকে ভুলে যায়। আমি: আচ্ছা। মিম: তারপর ঈশিতাকে নিয়ে রেস্টুরেন্টের বাইরে চলে এলাম। কি দুলাভাই, কেমন দিলাম? ঈশিতা: কি দিয়েছো মানে? একেবারে প্রথম বলেই ছক্কা। তোমাকে তো একজন অভিনেত্রী হওয়া উচিত ছিল, যা অভিনয় করেছো মিম বুঝতেই পারেনি। আমার কথাটি বলার পর দেখি ঈশিতা খাল ইশারা করে কি যেন বলছে, আর এমন ভাব করছে যেন আমার পিছনে মিম দাঁড়িয়ে আছে। তাই পিছনে তাকিয়ে দেখি মিম আমার পিছনে সত্যি দাঁড়িয়ে আছে, আর রেগে ফুলে আছে, মনে হয় আমার সব কথা শুনে ফেলছে। তার মানে তুমি আমার সাথে অভিনয় করেছো? মিম: না মানে? পুরো কথাটি বলার আগেই মিম চলে গেল, আর আমিও ওর পিছনে পিছনে গেলাম। অনেক ডাকলাম কিন্তু কোনো কথা না বলেই একটা রিকশায় উঠে বাসায় চলে গেল। কিন্তু আমি যেতে পারলাম না, কে যেন পিছন থেকে আমার হাত ধরে রাখছে। মনে করলাম ঈশিতা হয়তো আমার হাতটা টেনে ধরেছে, তাই পিছনে না তাকিয়ে বললাম, ঈশিতা ছাড়ো আমায়, তোমার আপু চলে যাচ্ছে। আমি: কিন্তু সে আমার হাত ছাড়লো না, অনেক রাগ হচ্ছিল, তাই ঘুরিয়ে দিলাম একটা থাপ্পড়। এ কি, এটা তো রেস্টুরেন্টের ম্যানেজার। আপনি? আমি মনে করেছিলাম ঈশিতা, সরি ভুল হয়ে গেছে। আমি: থাপ্পড়টা খাওয়ার সাথেই সে তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হাতটা সরানো পরে দেখি তার গালে আমার হাতের 5টা আঙুলের দাগ বসে গেছে। সরি মানে? রাগান্বিত কণ্ঠে বললাম, তো ভুলে দিয়ে ফেলেছি, আসলে আমি মনে করেছিলাম। আমার পুরো কথাটি না শুনেই মনে করেছিলাম, মানে কি, একে তো বিনা অপরাধে থাপ্পড় মেরেছেন, তার উপর আবার বলছেন সরি। সরি বললেই কি আমার ব্যথা সেরে যাবে? আচ্ছা, আপনার চোখ কি বাড়িতে খুলে রেখে আসছেন? ম্যানেজার: এরপর থেকে আর এমন ভুলে হবে না। এখন তার মতো মাফ করে দিন। আমি: ঠিক আছে, ভুল করে যেহেতু করেছেন সেই জন্য কিছু বললাম না, এরপর থেকে কিছু করার আগে দেখে নেবেন। ম্যানেজার: ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে একটা কথা জানার ছিল। আমি: কি কথা? ম্যানেজার: আপনি পিছন থেকে আমার হাত ধরেছিলেন কেন? আমি: আপনি আমাদের বিলটা পরিশোধ না করেই চলে এসেছেন সেই জন্য। ম্যানেজার: সরি, তা আপনার বিল কত হয়েছে? আমি: 850 টাকা। ম্যানেজার: কি, মাত্র 2 প্লেট বিরিয়ানির দাম 850 টাকা? আমি: আমাকে যে থাপ্পড় মারলেন সেই জন্য। ম্যানেজার: কি থাপ্পড় মেরেছি সেই জন্য টাকা দিতে হবে? ম্যানেজার: হ্যাঁ, কারণ আপনার এক থাপ্পড়ে আমার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে, তাই ডাক্তার দেখাতে যাব। ম্যানেজার: বলি কি, আমার থাপ্পড়ে এত জোর, এটা তো আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, নাকি টাকা মারার জন্য ধান্দা করছে। কিছুই করার নেই, যেহেতু ভুলটা করেই ফেলেছি, তাহলে টাকাটা দিয়ে দেওয়াই ভালো। পকেট থেকে মানিব্যাগটা বের করেই ওনাকে টাকাটা দিতে যাব, এই কি মানিব্যাগে দেখি টাকা নেই। এ পকেট ও পকেট সব জায়গা চেক করে দেখি কোথাও টাকা নেই, তাহলে টাকা কোথায় গেল? ও, মনে পড়েছে, টাকা তো মিমের পার্সের ভিতর, কিন্তু মিম তো এদিকে বাড়ি চলে গেছে, এখন কি করা যায়? আচ্ছা, ঈশিতা তো রেস্টুরেন্টের সামনে দাঁড়াই আছে, ওর কাছ থেকে এখন টাকাটা নিয়ে বিলটা দিয়ে দেই, দরকার হয় ওকে পরে ফেরত দিয়ে দিব টাকা। কি হলো, এত কি ভাবছেন? টাকাটা দেন। আমার তো আরো কাজ আছে। ম্যানেজার: আচ্ছা, আপনি আমার সাথে আসুন। আমি ম্যানেজারকে নিয়ে রেস্টুরেন্টের সামনে চলে এলাম। এ কি, ঈশিতা দেখি নেই, মনে হয় চলে গেছে, এখন কি করা যায়? ম্যানেজারকে যদি বলি টাকা নেই, তাহলে তো মনে হয় আমাকে আস্ত চাবাইয়ে খেয়ে ফেলবে। কি হলো, বিলটা দেন। ম্যানেজার: আচ্ছা, একটা কথা বলি। আমি
যা বলার তাড়াতাড়ি বলেন, আমার আরো কাজ করতে হবে। ম্যানেজার, বলছিলাম যে কি টাকাটা যদি কালকে দেই। আমি কথা দিচ্ছি কালকে সকালে এসে আমি আপনাকে টাকা দিয়ে যাব। আমি কি আপনি টাকা ছাড়া এখানে খেতে এসেছেন? ম্যানেজার, আসলে ঠিক তা না, টাকা এনেছিলাম কিন্তু টাকা তো আমার বউয়ের কাছে আর ও তো রেগে চলে গেল। আমি আপনাদের মতো লোকেদের আমার ভালো করেই চেনা আছে। দেখে তো মনে হয় ভদ্র ঘরের, তাহলে এইরকম করেন কেন? ম্যানেজার, মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবেন। আমি হয়েছে, আর নাটক করতে হবে না। ম্যানেজার, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, যদি একটু পরিষ্কার করে বলতেন তাহলে ভালো হতো। আমি মানে যে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে টাকা না দিয়ে পালিয়ে যাওয়া আর ধরা পড়লে অজুহাত হাত দেওয়া, তাই না? ম্যানেজার, দেখুন আপনি আমার সম্পর্কে ভুল ভাবছেন, বললাম তো আমি আপনাকে কালকে এসে টাকা দিয়ে যাব। আমি সেটার আর দরকার নেই, আপনি আমার সাথে আসুন। ম্যানেজার, দরকার নেই মানে আর আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আমি চুপচাপ কথা না বলে চলুন আমার সাথে। ম্যানেজার, আর কোনো কথা না বলেই তার পিছু পিছু হাঁটতে শুরু করলাম, তারপর সে আমাকে একটা রুমে নিয়ে এলো। রুমটার ভিতরে দেখে মনে হলো এখানে রেস্টুরেন্টের সব ময়লা থালা বাসনগুলো ধোয়া হয়। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম। সে আমার কথার উত্তর না দিয়ে কাকে যেন ডাক দিয়ে বললেন যত থালা বাসন আছে সবগুলো নিয়ে আসতে। একটু পরেই সেই লোকটা সেগুলো নিয়ে হাজির। এই নিন, এইগুলো পরিষ্কার করুন। ম্যানেজার, মানে আমি মানে আপনি টাকা না দেওয়ার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে? ম্যানেজার, কি এতগুলো আমি ধুতে পারবো না? আমি ঠিক আছে তাহলে টাকাটা দিন। ম্যানেজার, বললাম তো কালকে এসে দিয়ে যাব, এখন আমার কাছে নেই। আমি ও তো কিছু বুঝি না, হয় টাকা দেন না হলে এইগুলো পরিষ্কার করুন। ম্যানেজার, কি আর করবো, নিরুপায় হয়ে সেগুলো পরিষ্কার করতে লাগলাম। পরিষ্কার করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই সেখান থেকে তাড়াতাড়ি করে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে দরজায় বেল দিতেই টাপু দরজাটা খুলে দিল। কিরে, কোথায় ছিল এতক্ষণ? আপু, কোথায় আবার বাইরে? আমি আচ্ছা, তোর আর মিমের মাঝে কি হয়েছে? আপু, কই কিছু না তো, কেন? আমি না, আসলে তোরা দুজন দুপুরে একসাথে বের হইলি, কিন্তু মিম তো সেই কখন চলে এসেছে। আচ্ছা, কি হয়েছে বলতো? আপু, কিছুই হয়নি। মিম কোথায়? আমি ও ঘরে বসে আছে। আপু, আচ্ছা ঠিক আছে। আমি তারপর সোজা রুমে চলে এলাম, এসে দেখি মিম খাটের উপর বসে আছে। আমি প্রবেশ করতেই গুক্ষু সাপের মতো ফনা ধরে উঠল। মনে হয় আজকে আর আমাকে কেউ বাঁচাতে পারবেন না। হাতের কাছে যা পাচ্ছে তাই আমাকে ছুঁড়ে মারছে। ওই বাড়িতে আসছিস কেন? যা ও ঈশিতার কাছে যা। মিম, এ কি আমাকে দেখি তুই করে বলছে? সরি, ভুল হয়ে গেছে। আমি তোর সরি তোর কাছেই রাখো, যা ওই ঈশিতার কাছে যা। মিম, তুমি থাকতে আবার ওর কাছে যাব কেন? আমি আমি তোর কেউ না, যা। মিম, তুমি আমার কেউ না মানে তুমি তো আমার বউ। আমি ওই আমারে তোর বউ বলবি না, আমাকে কষ্ট দিতে তোর খুব ভালো লাগে তাই না? মিম, আচ্ছা এরপর থেকে আর করব না। এই কান ধরছি। আচ্ছা, তুমি আমাকে যা শাস্তি দিবে তাই মেনে নিব, এবারের মতো মাফ করে দাও। আমি ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। মিম, বলো, আমি তোমার সব শর্তই মানতে রাজি। আমি আমি যা বলবো তোকে তাই করতে হবে। মিম, ঠিক আছে, আমি রাজি। আমি কোনো কিছু না ভেবেই। মনে থাকবে। মিম, হুম মম। কি আর করার, এখন যা বলে তাই করা লাগে। এই উঠো। কি হয়েছে, এত সকালে ডাকছো কেন? না মানে তোমার চা বানিয়ে এনেছিলাম। হুমম, টেবিলের উপর রাখো। এ কি অন্য পাশ হয়ে শুলে কেন? চা ঠান্ডা হয়ে যাবে তো।
উমম দাও। আপনারা কি মনে করেছেন যে মিম আমার জন্য চা বানিয়ে এনেছে? মোটেও না, বরং এখন আমাকে ওর সব কাজ করে দিতে হয়। কি করব, আমার থেকে তো বড়টাই সহ্য করছি। সিয়াম, এদিকে আয় তো। আম্মু। হ্যাঁ, আসছি। আমি। বলো, কি বলবে? আমি বলছি যে একটু বাজারে যেতে পারবি লবণ আনার জন্য। আম্মু। ঠিক আছে। আমি আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে বাজার গিয়ে লবণ এনে দিলাম। এসেই সোজা নিজের রুমে দেখি মহারানী মানে আমার বউ এখনো ঘুমিয়ে আছে। এই উঠবেন না, আজকে নাকি শুয়ে থাকবেন। আমি। কি হয়েছে, এত চিল্লাছিস কেন? মিম। এই আবার তুই? আমি কিন্তু এখন তোমার স্বামী, বুঝছ? আমি। ওলে বাবালে, এই শোন, তুই কিন্তু আমার ছোট। মিম। তাহলে বিয়ে করলে কেন? আমি। চুপ, আর একটা কথাও বলবি না, আর ভুলে গেছিস কথাটা? মিম। কোন কথা? আমি। আমি যা বলবো তুই তাই করবি সেটা? মিম। হ্যাঁ, মনে আছে, তাতে কি? আমি। দেখ, বেশি কথা বলবি না, আমার চা কই? মিম। ও যে টেবিলের উপর রাখা আছে। আমি। মিম চায়ের কাপটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে আবার ধুয়ে দিল। এটা কি চা নাকি শরবত, এত ঠান্ডা কেন? মিম। না, ওইটা পানি, আধা ঘন্টা আগের চা কি কখনো গরম থাকে? আমি। তাহলে আর এক কাপ নিয়ে আয়। মিম। পারবো, না পারলে নিজে এনে খাও। আমি। কি বললি, দাঁড়া দেখাচ্ছি। মিম। এই বলে আমার দিকে বালিশ ছুঁড়ে মারল। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে এলাম। না, এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। এর কিছু একটা করতেই হবে। ফোনটা বের করে আকাশকে ফোন দিলাম। ও ঢাকায় থাকে। হ্যালো আকাশ, কেমন আছিস? আমি। সিয়াম, নাকি ভুলেই গেছিস? আকাশ। আরে না, ভুলিনি। আচ্ছা, আমি ঢাকায় আসছি, তোর ওখানে কি কয়েকদিন থাকা যাবে? আমি। এভাবে বলেছিস কেন? আসবি, চলে আয়, তোর যতদিন ভালো লাগে থাকবি। আকাশ। আচ্ছা। আমি আমি ফোনটা কেটে দিয়ে রুমে এসে নিজের ব্যাগটা গুছিয়ে রাখলাম। সকালে রেডি হয়ে বাসা থেকে কলেজের নাম করে বেরিয়ে গেলাম। কলেজে না গিয়ে সোজা ঢাকায়। সেখানে সাজছিলাম। ফোনটা বন্ধ করে রেখেছি যাতে কেউ ফোন দিতে না পারে। 7 দিন পরে আজ বাসায় আসলাম। বাসায় ঢুকে দেখি যে যারা যার মতো কাজ করছে, আমি যে বাড়িতে 7 দিন পর এলাম এটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। মা আর মিম বসে গল্প করছে। আচ্ছা, তারা কি আমাকে নিয়ে একটুও ভাবেনি? আমি মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম আর মিম চলে গেল। তুই পিকনিকে যাবি সেটা বললেই তো পারতি, বৌমাকে নিয়ে যেতি সাথে করে। আম্মু। আমি তো আম্মুর কথা শুনে অবাক, আমি নাকি পিকনিকে গেছিলাম এটাকে বলল। আচ্ছা, যা, বৌমা হয়তো তোর উপর রেগে আছে। আম্মু। আমি রুমে এসে দেখি মিম খাটের উপর বসে আছি। আমি পিকনিকে গেছি মানে এটাকে বলল মাকে। আমি আমি বলেছি। মিম। মানে তোমাকে কে বলেছে আমি পিকনিকে গিয়েছি? আমি আমি জানি তুমি পিকনিকে যাওনি। মিম। মানে? আমি মানে তুমি যেদিন ফোনে কথা বলছিলে আমি শুনে ফেলেছিলাম। মিম। এ এ নয়, হ্যাঁ। মিম। এবার তো এমনি এমনি গিয়েছি, পরের বার সত্যি চলে যাবো আর আসবো না। আমি। কোথায় যাবে শুনি? মিম। যেখানে খুশি তাও, এখানে আসবো না। আমি। আর একবার এই কথা বললে পা ভেঙে ঘরে রেখে দিব। মিম। তাহলে আমাকে দিয়ে কাজ করাবে কেন? আমি। তোমাকে ভালোবাসি আর তুমি অনেক অলস, তাই। আচ্ছা, এখন থেকে আমরা যেটাই করব দুজনে মিলে করব, ঠিক আছে? মিম। মনে থাকবে তো পরে, কিন্তু অন্যরকম করলে চলে যাব। আমি। হ্যাঁ, মনে থাকবে। মিম। এই, তুমি দরজা বন্ধ করলে কেন? দুজনে মিলে কাজ করব। মিম। দুজনে মিলে কাজ করব মানে? আমি।
এই নিকা সস্ত্রী মনে হচ্ছে কিছু বুঝো না। মিম, দেখো আমার এখন ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। আমি, এখন সব ক্লান্তি দূর হয়ে যাবে। মিম, এই বলে আমার গায়ের উপর ঝাঁপ দিল আর বাকিটা ইতিহাস। সমাপ্ত।